গত একটা সপ্তাহ ধরে বাংলাদেশে আপনারা দেখছেন যে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে এবং সেই অগ্নিকাণ্ডগুলো নিয়ে বিভিন্ন ধরনের নাটক চলছে। তো অগ্নিকাণ্ডের এই জায়গাটা নিয়ে আজকে একটু বিশ্লেষণ করতে চাই যে কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং উদুর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা কিভাবে করা হচ্ছে। শুধুমাত্র গত এক সপ্তাহে যেই পরিমাণ অগ্নিকাণ্ড বাংলাদেশে ঘটেছে, আপনারা একটু হিসেব করে দেখেন যে বাংলাদেশের মধ্যে এমন কোনো সময় ছিল না যে লাগাতার একের পরে এক অগ্নিকাণ্ড ঘটেই যাচ্ছে এবং সেগুলোকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এমন সব জায়গায় মানে অগ্নিকাণ্ড ঘটতে আমরা দেখেছি গত এক সপ্তাহের মধ্যে, যেটা বাংলাদেশের ইতিহাসে এইরকম জায়গাগুলোতে অগ্নিকাণ্ড ঘটে না। সাধারণত ধরেন এয়ারপোর্টের মতো একটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মানে রেয়ার, কারণ এটা এতটাই নিরাপদ একটা এলাকা। তো গত এক সপ্তাহে যদি আমরা সবচেয়ে বড় বড় অগ্নিকাণ্ডের জায়গাগুলো নিয়ে কথা বলি, তাহলে এয়ারপোর্টের অগ্নিকাণ্ড তো রয়েছে, তারপরে সদরঘাটের লঞ্চের অগ্নিকাণ্ড রয়েছে, মিরপুরে কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে, আপনারা দেখেছেন খুব ভয়াবহ ছিল সেই আগুন। আজকের ঘটনা, চকবাজার একটা ব্যাংকের ভবনে আগুন লেগেছে, নরসিংদী সীসা কারখানায় আগুন লেগেছিল, তো বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। এগুলো হচ্ছে জাস্ট এই একটা সপ্তাহের মধ্যে, এবং এখানে অনেকগুলো বাদ পড়েছে। আমার যেহেতু আমি ইনস্ট্যান্ট বলছি, আমার অনেকগুলো হয়তো মনে পড়ছে না। তো এই অগ্নিকাণ্ডগুলোর ভেতর সবচেয়ে আলোচিত হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যে অগ্নিকাণ্ডটা। একটু আপনারা ভাবেন যে এয়ারপোর্টের মতো জায়গায় মানে কিভাবে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে। এবং আপনারা বিভিন্ন মানুষের ইন্টারভিউ দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়, যারা হচ্ছে গিয়ে সেখানে উদ্ধার কাজে জড়িত ছিল, যারা ফায়ার সার্ভিসের লোক, তারা বলছিল যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, বলা হচ্ছিল উপর থেকে নির্দেশ নেই। তো একটা জায়গায় 1 ঘন্টা যাবত শুধুমাত্র ধরেন এয়ারপোর্টের সবচেয়ে যে সিকিউরড এলাকা কার্গো ভিলেজ, যেই কার্গো ভিলেজের ভেতরে ওই এরিয়ার মধ্যে কোনো মানুষ প্রবেশ করতে পারে না বেসময়, মানে ওখানে যারা কর্মরত না তাদের বাইরে সাধারণ মানুষের প্রবেশের কোনো সুযোগ নেই সেখানে, কারণ সেখানে বিদেশ থেকে আমদানি করা সবচেয়ে মূল্যবান পণ্যগুলো সেই জায়গাটা থাকে কার্গো ভিলেজে। সেই কার্গো ভিলেজ এরিয়ায় মানে আগুনটা যখন ছড়ায় তার আগে আগুন আরো আগে লেগেছে, সেখানে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম আগুন অল্প অল্প করে জ্বলছিল। এবং সেটা আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিসের একজন কর্মী বলতেছিল যে ওই সময় তারা আপ্রাণ চেষ্টা করেছে ভেতরে যাওয়ার, আগুন নেভাবার, তাদেরকে কোনোভাবে অনুমতি দেয়নি, বলা হচ্ছিল উপর থেকে অনুমতি নেই ভেতরে যাওয়ার। তো ফায়ার সার্ভিস এবং ইমার্জেন্সি এই লোকগুলো ভেতরে যেতে দিল না। তারপরে সেই আগুন ছড়িয়ে পড়লো কার্গো ভিলেজে, সেই আগুন আরো বিস্তীর্ণ এরিয়া নিয়ে ছড়ালো এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম অগ্নিকাণ্ডটা আমরা দেখলাম। তো আসলে কেন উপর থেকে নির্দেশ দেয়া হয়নি, কেন আগুন নিভাইতে বলা হয়নি? তারপরে আমরা দেখলাম বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়ে বলতেছে আমরা 30 সেকেন্ডের মধ্যে দৌড়ে গিয়েছিলাম খবর পাবার। 30 সেকেন্ডের মধ্যে সে গিয়েছে, এটা আমিও বিশ্বাস করি। 30 সেকেন্ডের আগের 1 ঘন্টা কেন ওখান থেকে একটা মানুষকে যেতে দেওয়া হয়নি? তারপরে কেন 30 সেকেন্ডের মধ্যে তারা গেল? তার আগের 1 ঘন্টা তারা কি করেছিল? তার আগের 1 ঘন্টা কেন ফায়ার সার্ভিসের লোক সেখানে ঢুকতে পারেনি? সেখানে যারা ব্যবসায়ী তারা হাহাকার করতেছে, তারা ইন্টারভিউতে চিৎকার করতেছে যে আমাদের পণ্য পুড়ে যাচ্ছে, আমরা সাহায্য চাচ্ছি, আমাদের কাউকে ওখানে মানে যেতে দেয়া হচ্ছিল না, জাস্ট পুড়তে দেয়া হচ্ছিল, পুড়ে যাক সব। এই যে পুড়ে যাওয়ার কালচারটা, এই কালচারটা আজকে থেকে তো শুরু না, সেই জুলাই থেকে আপনারা পুড়ে যাওয়ার ইতিহাস দেখছেন। সেই জুলাই থেকে যদি ধরেন যে আমরা কি বলে যে জুলাইয়ের পরে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের কথা যদি আমরা বলি, তাহলে গাজী টায়ারের যে কারখানা, সেটা যে ভয়ঙ্করতম আগুন ছিল, যেখানে এখনো 200-র উপরে মানুষ নিখোঁজ। যেই অগ্নিকাণ্ডে কুতুবদিয়া তার এলপিজি ট্যাঙ্কারে আগুনের মতো ঘটনা, নারায়ণগঞ্জের ইপিজেটে আগুনের মতো ঘটনা, সচিবালয়ে আগুনের মতো ঘটনা। আগুনের খেলা তো আসলে তারা খেলছে আসার পর থেকেই। এই যে গাজী টায়ার অগ্নিকাণ্ড কিংবা নারায়ণগঞ্জ ইপিজেটের মতো সেন্সিটিভ এলাকায় আগুন লাগা, কিংবা সচিবালয়ের মতো সবচেয়ে সুরক্ষিত এলাকায় আগুন লাগা, তারপরে তারা প্রত্যেকবারই তদন্ত কমিটি গঠন করেছে। আজ পর্যন্ত কোনো রিপোর্ট পেয়েছেন কেউ? কোথাও দেখেছেন যে এই অগ্নিকাণ্ডের পেছনে এটা ঘটনা ছিল, এই অগ্নিকাণ্ডের জন্য এরা দায়ী? আজ পর্যন্ত একটা রিপোর্ট ইউনূস সরকার প্রকাশ করেনি। যদি কেউ পারলে প্রমাণ দেখাবেন। তো এই যে আগুন সন্ত্রাস, আগুন নিয়ে খেলা, এটা জুলাই থেকে তারা করতেছে এবং তাদের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে গিয়ে নিজে যত অপকর্ম করবো, আকাম করবো, সবগুলোর দায় চাপাই দেবো আওয়ামী লীগের উপরে। হ্যাঁ, মানে আমি আওয়ামী লীগের না, আওয়ামী লীগ করছে, স্বৈরাচার করছে, এই আলাপটা দিতে পারলে আমার কোনো আর দায় থাকে না। একটা ইউনূস নামের জোকার, এক মানে কি বলে আমেরিকার ডিপ স্টেটের দালাল বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। এই জোকারটা শুধুমাত্র নিজের চোয়ালগুলোকে ঝুলাই দিয়া আমি তো কিছু করি নাই, এই তো আপনাদেরকে নাটকটা দেখাচ্ছে, আর আপনারা এটা বিশ্বাস করতেছেন। এয়ারপোর্টের এই সেন্সিটিভ জায়গার মধ্যে আওয়ামী লীগের লোকজন কোথা থেকে যাবে রে ভাই? এই মিথ্যাচারগুলো আপনারা শুরু থেকে করে আসছেন। জুলাইতে
সেতু ভবনে যে আগুন লাগানো হয়েছে, মেট্রো রেলে আগুন লাগানো হয়েছে, বিটিভিতে আগুন লাগানো হয়েছে, প্রত্যেকটা এই আগুন লাগানোর ঘটনার যে স্বীকারোক্তি, যারা আগুন লাগিয়েছে তাদের যে কথা, সেগুলো অনলাইনে সব জায়গায় আছে, সব জায়গায় আছে। টেলিভিশনে টক শোতে বসে সমন্বয়করা বলতেছে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে সেতুতে আগুন না দিতাম, তাহলে আমাদের এত দ্রুত সফল হতে পারতাম না। তাদের বক্তব্য বাংলাদেশের টক শোতে বসে তারা বলেছে টেলিভিশনে। তারপরে তাজুল ইসলাম এবং ইউনুস গ্যাং আদালতে মামলা করেছে শেখ হাসিনার নামে বিটিভিতে আগুন লাগানোর জন্য। মানে ন্যূনতম চোখ লজ্জা আছে? আর বাঙালিদের তো একটা বড় অংশই পাকিস্তানি রক্ত ওদের শরীরের মধ্যে, ওদের কাছে মানে শেখ হাসিনার নামে যা চাপায় দেওয়া শেখ হাসিনার উপর সবকিছু হালাল, বিবেক বুদ্ধি তো কিছু নাই। আমি গত ভিডিওতে বলছিলাম এর এমন একটা গোষ্ঠী যে 54 বছর পরে তারা ক্ষমতায় আসছে, এই আনন্দে ইউনুস বাবা তাদেরকে ক্ষমতায় আসার সুযোগ দিছে, সে 71-এ পরাজিত শক্তি রাজাকারের বাচ্চাদেরকে। রাজাকারের বাচ্চারা তো এখন ইউনুসের নাম শুনলেই কয়া চোখ বন্ধ করে ফেলে উত্তেজনার চোটে, চোখ বন্ধ করে আর তারা কিছু দেখতে পায় না যে কি ঘটতেছে। তো এই পাকিস্তানি উত্তেজনাটা একটু থামান, আওয়ামী লীগের দিকে সবগুলা ছুড়ে দেওয়া হচ্ছে। এমন সময় আইসা এই যে ঘটনাগুলা লঞ্চ মানে এয়ারপোর্ট থেকে শুরু করে লঞ্চে আগুন, চট্টগ্রাম ইপিজেডে আগুন, কোন সময়টায় ঘটছে? এমন একটা সময় ঘটছে যখন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, যখন সবাই নির্বাচনের দাবি জানাচ্ছে। এমন সময় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটলো যখন হচ্ছে গিয়ে আপনার ওই জুলাই সনদ নামের যে টিস্যু পেপার স্বাক্ষর অনুষ্ঠান, সেটা নিয়ে চারদিকে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। এমন সময় অগ্নিকাণ্ডগুলা ঘটলো যেই সময় ইউনুসের বিদেশ সফরের নামে রোমের যে মেয়রের জানালা দিয়ে সে রোম শহর দেখবে, সেই কারণে বাংলাদেশের শত কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, এটা নিয়ে যখন পুরো বিশ্বে সমালোচনা হচ্ছে, এই সময়টা অগ্নিকাণ্ড ঘটছে। অগ্নিকাণ্ড ঘটছে এই সময়টায় যখন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। এই সময়টায় এসে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে যখন সামনে তারেক জিয়া দেশে ফেরবার কথা বলছে। সবগুলো একটু হিসাব মিলান। এই ইউনুস ক্ষমতা দখল করবার পর থেকে সে কোনোভাবেই যে নির্বাচন দেবে না, সেই কথাটা আমরা বারবার বলেছি। এই হায়না এই মুহূর্তে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য এনসিপি কে বিপরীত দলে দাঁড় করিয়ে রাখছে, যে তোমরা বিরোধিতা করতে থাকো জুলাই সনদের, যে না এখনো পুরোপুরি হয়নি, এখনো পুরোপুরি হয় নাই। এইদিকে দেশে এক এক জায়গায় আগুন লাগতেই থাকবে অনবরত। আপনারা দেখছেন তাজুল ইসলাম এক সপ্তাহ আগেই হচ্ছে গিয়ে সে একটা সংবাদ সম্মেলনে বলতেছিল যে আগামী এক সপ্তাহে বাংলাদেশে অনেক কিছু ঘটবে, আপনারা দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি তো আগামী মানে পরবর্তী এক সপ্তাহে কি কি ঘটলো। পুরো বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে। আপনাদের কাছে মনে হয় না এগুলো কোনটার কোনটা সূত্র আছে? মানে একটু বিবেক খাটাতে পারেন না? আইকিউ একেবারে লো আমাদের বাঙালি জাতিদের। বিশ্বের 200 জাতির মধ্যে আমাদের 180 নম্বরে আছি আমরা। তো আমাদের আইকিউর মানে আমাদের মেধা, আমাদের যোগ্যতা তো আমরা জানি এত লো লেভেলের। তারপর যেইটুকু আছে ওইটুকু কাজে লাগান, একটু হিসাবটা মিলান যে অগ্নিকাণ্ডগুলো কেন হচ্ছে এই সময় এসে। আওয়ামী লীগের কোনো খায়া দেয়া কাজ নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা মাইরা মাইরা এক এক জায়গায় ঝুলায় রাখছেন। ছাত্রলীগ করে সন্তান এই অপরাধে মাকে নামাজের মধ্যে কোপায় আপনারা মারছেন, যেখানে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন নিয়ে প্রতিনিয়ত মানে আতঙ্কের মধ্যে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে পাওয়া মাত্র খুন করতেছেন আপনারা। আপনারা মিথ্যে মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে আপনারা তাদেরকে জেলে নিচ্ছেন। এমন কোনো অত্যাচার নেই আওয়ামী লীগের উপরে করতেছেন না। আওয়ামী লীগ নিজের আত্মরক্ষার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে আতঙ্কে রয়েছে, বেঁচে থাকার লড়াই করতেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যাবে এয়ারপোর্টে আগুন লাগাতে। ভাই কোন গাঞ্জা খান আপনারা? এয়ারপোর্টের সবচেয়ে সিকিউরড এলাকার মধ্যে আওয়ামী লীগের লোকজন গিয়ে আগুন লাগাই দিচ্ছে। সার্জিস আলমের মতো একটা অথর্ব এক সন্ত্রাসী টোকাই, ও আবার এটা গতকালকে মানে স্ট্যাটাস দিয়ে বলে যে আওয়ামী লীগের লোকজন এগুলো করেছে। আওয়ামী লীগের লোকজন এয়ারপোর্টে মানে আগুন লাগাইতে গেছে, আপনারা বিশ্বাস করেন সেটা? আওয়ামী লীগের লোকজন উপর থেকে নির্দেশ দিছিল ফায়ার সার্ভিসকে যে এখন ঢুকবেন না, আগুন নিভাবেন না, উপর থেকে নির্দেশ নাই। আওয়ামী লীগের লোকজন দিচ্ছিল, এয়ারপোর্ট আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে নির্বাচন না হওয়া এবং এই ইউনুসের যে ব্যবসা, ইউনুসের ব্যবসা কি ভাই? ইউনুসের ব্যবসা সুদের ব্যবসা। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো ফেসবুকে আপনি শত শত ভিডিও পাবেন যেখানে সাধারণ মানুষ বলতেছে শেখ হাসিনা কি করছিল, এই ভাতা দিয়ে, সেই ভাতা দিয়ে, বিধবা ভাতা দিয়ে, বয়স্ক ভাতা দিয়ে দরিদ্র যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ঘর বানিয়ে দেওয়া, এগুলোর মাধ্যমে সেই দরিদ্র শ্রেণীকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসছিল শেখ হাসিনা সরকার। যেই কারণে বাংলাদেশে সুদের ব্যবসা কমে গিয়েছিল। সুদ ব্যবসায়ী যারা, তাদের ব্যবসা বন্ধ হবার জোগাড় হয়েছিল এনজিও গুলোর। বিদেশি কোটি কোটি ডলার আসতো না, যেহেতু বাংলাদেশের মানুষকে এখন আর ওই ফকিন্নির বাচ্চা হিসেবে দেখানো যাচ্ছে না কোথাও সাইনবোর্ড হিসেবে।
সেই জায়গাটা শেখ হাসিনা তৈরি করেছিল। ইউনূসদের এই সুদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল এই দেশে, আজকে তারা সেই সুদের ব্যবসার জায়গাটা আবার তৈরি করতেছে। আজকে এই যে এনজিও সরকারগুলো বাংলাদেশে আরো এনজিও গুলো কিভাবে বিদেশ থেকে ফান্ড আনবে, কিভাবে হাজার হাজার কোটি টাকা ইনা লুটপাট করবে, গরিব মানুষের নাম ভাঙ্গায়া বাঙালিকে কিভাবে গরিব বানায় দেখানো যায় বিশ্বের কাছে। গত 14 মাসে মানে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, একটু পত্রিকায় চোখ খুইলা দেখবেন, 40 লক্ষ মানুষ কর্মহীন হয়েছে, বেকার হয়েছে। 40 লক্ষ মানুষ বোঝেন, 40 লক্ষ চাকরি হারানো মানে 40 লক্ষ পরিবার। 40 লক্ষ পরিবারের যদি 4 জন করেও সদস্য থাকে কতজন, একটু হিসাব মিলান। এই সরকার আসার পরে অন্তপক্ষে 1.5 কোটি মানুষকে মানে দরিদ্র বানিয়েছে, দরিদ্র বানানোর একটা মেশিন বানিয়েছে। ইউনূস বলতো না যে দারিদ্রতাকে আমি জাদুঘরে পাঠাবো, এই পাকিস্তানি হায়নার বাচ্চা পুরো বাংলাদেশটাকে জাদুঘর বানাইছে, পুরো বাংলাদেশটাকে জাদুঘর বানাইছে। পুরো পৃথিবী যত দারিদ্রতা আছে সবাই না বাংলাদেশে ঠাসতেছে। পুরো বিশ্ব এরপরে দরিদ্র দেখার জন্য বাংলাদেশে আসবে, যে আচ্ছা ফকিন্নির বাচ্চা তাহলে দেখতে এরকম হয়, ফকিন্নির বাচ্চা দেখার জন্য বাংলাদেশে আসবে বিদেশিরা। কারণ বাংলাদেশ তো জাদুঘর, ইউনূসের বানানো, হ্যাঁ, দারিদ্রতাকে জাদুঘরে পাঠিয়েছে, তার স্বপ্নে জাদুঘর বানাচ্ছে বাংলাদেশকে। একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন কোন হায়নার হাতে দেশ দিচ্ছেন। আপনি ফকিন্নির বাচ্চা না হলে সুদের ব্যবসা চলবে না, ঋণ করতে হবে না। শেখ হাসিনা যে জায়গা থেকে আপনাকে মুক্তি দিচ্ছিল, ইউনূস তার সুদের ব্যবসা, তার সেই এনজিওর ব্যবসা ফুলায়া ফাপায়া তোলার জন্য আপনাকে ফকিন্নি বানানো খুব জরুরি। আপনাকে ফকিন্নি বানানো হচ্ছে, অপেক্ষা করেন। ধন্যবাদ।